কিন্তু এই যে বাছতে হবে, তারপরে আস্তে আস্তে ছাড়াতে হবে, ময়লাগুলো ফেলে দিতে হবে। তো ভাবলাম এই ময়লাগুলো পরিষ্কার করতে করতে আমার ভিতরে কিছু ময়লা আবর্জনা কষ্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আসছি এই রমজানের দিনে তেঁতুলের একটু, কারণ এর আগে আপনারা দেখছেন তেঁতুলের আচার করছি। তো আমার হাজবেন্ড আবার ওটা তো আচার, তো ওটা তো ও খাবে না, আমাদের চিনি দেওয়া আছে। ও যেহেতু তেঁতুল রেগুলার একটু একটু করে খায়, তো এই জন্য এই তেঁতুল আবার আনছে। তো ভাবলাম এখন তো গোসল নামাজ শেষ, এখন শুধু দুপুরে রান্নার প্রস্তুতি নিতে হবে। তো শিলে আসলে সে প্রস্তুতি হবে। আমি একটু আলু সিদ্ধ করে রাখলাম। আজকে হচ্ছে হাবিবকে একটা টার্কিস্ট রেসিপি করব, সেটা ওর খুব পছন্দ। তো ওটার জন্য আলু সিদ্ধ লাগবে, তা আলু নিলাম, সাথে একটু আলু চপও করব এবং আলু পরোটা বানাবো। সেই জন্য 3টা রেসিপির জন্য আমাকে আলু সিদ্ধ লাগবে, এই জন্য আলু সিদ্ধ করে রাখলাম। তা আমি বসে এখন এই কাজটা করতে গেলে আমাকে বেশ খানিকটা সময় কাজ করতে হবে। তো সেই জন্য এখানে কিন্তু এই যে বাছতে হবে, তারপরে আস্তে আস্তে ছাড়াতে হবে, ময়লাগুলো ফেলে দিতে হবে। তো ভাবলাম এই ময়লাগুলো পরিষ্কার করতে করতে আমার ভিতরে কিছু ময়লা আবর্জনা কষ্ট আপনাদের সাথে একটু শেয়ার করি, ফেলে দিই। গত 2-3 কয়েকদিন হলো সমাজে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে বেশি তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে ধর্ষণ। তো আমি বেশি কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, তো ভিতরে শুধু কুড়ে কুড়ে খাচ্ছিল। তো ভাবলাম যে কিছু কথা আপনাদের সাথে একটু বলি। মূলত ধর্ষক কে হয় বলে? ধর্ষক কিন্তু হয় আপনার নিকট আত্মীয় জনের দ্বারাই কিন্তু একটা বাচ্চা বা শিশু ধর্ষণ হয়। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত কারণ হতে পারে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা কাচ্চা বা কোচিং এ গেলে তার সময়টা যদি নির্ধারিত, বাবা মা হয়তো নির্ধারিত সময় যায় না, বা একটু একটু অসচেতনতার কারণে ওই সব জায়গায় কিছু দুর্ঘটনা ঘটে। আরেকটা ঘটে হচ্ছে খেলার সময় বাচ্চা কার সাথে খেলছে, কতটা সময় ধরে খেলছে, বা কোথায় আছে, এটা যদি বাচ্চার বাবা মা একটু অসচেতন ভাবে ছেড়ে দিয়ে রাখেন, তাহলে হয়তো কিছু দুর্ঘটনা সেই পর্যায়ে ঘটতে পারে। আর বেশিরভাগ যে দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে নিজ গৃহে, নিজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন দ্বারা। এটা হচ্ছে ধর্ষকের পরিচয়। আর আরেকটা বিষয় হলো সেটা, যে এখন যে বিষয়টা আমরা জানতে পারতেছি, আমরা এখন দেখতেছি যে প্রচুর পরিমাণে এই বিষয়টা হচ্ছে সমাজে। আসলে কিন্তু না, এটা আগেও হতো, প্রাচীন কাল থেকে এটা হয়ে আসছে। এখন ধারণাটা আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, আমাদের মাদের বা গার্ডিয়ানদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। যে আমার সন্তানের সাথে এই অনৈতিক কাজ হয়েছে, এটার একটা বিচার দরকার। এটা সমাজে প্রকাশ করতেছেন, সাহসিকতার পরিচয় দিয়ে প্রকাশ করার কারণে এই জিনিসটা আমরা জানতে পারতেছি। তো যেটা আগে হতো যে মেয়ে বাচ্চা আর আমাদের সমাজে একটা ধারণাই আছে, যে কোনো ঘটনা ঘটলে সবকিছু ঘুরে ফিরে মেয়ের মা দোষ বা ওই মেয়েটার দোষ ধরা হয়। এই জন্য দেখা যায় মায়েরা আর মেয়েদের কোনো কিছু হলে মাকেই বলে, আর মা সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এটা করার কারণে অনেক ঘটনা ধামাচাপার মধ্যে চলে গেছে, আমরা জানতে পারি না। এতে সমাজে এখন মায়েদের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হচ্ছে, বাচ্চাদেরও দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হচ্ছে, ভয় কাটিয়ে তারা গার্ডিয়ানদের বলছে। তো দুটো কারণে আমরা সেটা জানতে পারছি। তো এটা একটু ভয়াবহ রূপ ধারণ করছে। তো আমার কথা হলো, যে বিষয়টা নিয়ে আমি মূলত কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধর্ষকের যখন মামলা হয় বা ধরেন গ্রামে সালিশ হয়, তখন এই ধর্ষকের পক্ষে যারা থাকে অবশ্যই তাকে বাঁচানোর জন্য তার মা বা তার বাবা, তার ভাই বোন সবাই কিন্তু চায়, আত্মীয় স্বজন। তো বাঁচানোর জন্য যারা চায়, আমার কথা হচ্ছে সেই জায়গাটায় যে যারা একটা
ধর্ষক যখন এই ঘটনা, ন্যাক্কারজনক ঘটনাটা ঘটায় ফেলে, তখন তাকে বাঁচানোর জন্য যারা যারা তাকে মানে সাহায্য করে, আমার চোখে তারা সবাই হচ্ছে ধর্ষক। আমি মনে করি যে একটা ধর্ষককে যখন আইনে ওঠানো হয়, তখন যদি একজন আইনজীবী তার পিছনে লড়াই করে, সেও একজন ধর্ষক। তার পক্ষে যারা যারাই কাজ করবে, শাস্তিটা শুধু সে ধর্ষকের হবে না, শাস্তিটা তাদের যারা ওর পক্ষে তাকে বাঁচানোর চেষ্টা করবে তাদেরও হওয়া উচিত। কারণ এটার কোনো পক্ষে কেউ যাবে না। আমার সন্তান যদি এই কাজটা করে, আমার হাজবেন্ড যদি এই কাজ করে, আমার পিতা করে, আমার ভাই করে, মানে আমার জায়গা থেকে আমি কখনো হেল্প করব না, এটা সবার মনে থাকতে হবে। তাহলেই আপনার পরিবারের যখন দেখবে এই দৃঢ় মনোভাব যে আমি এই কাজটা করব, যেমন আমার সন্তান আছে, আমার সন্তান যদি দেখে যে আমার বাবা মা, আমি যদি কখনো কোনো অনৈতিক কাজ করি, আমার বাবা মা কখনো আমার পাশে দাঁড়াবে না, সেটা অসামাজিক যে কোনো কাজ হোক, ধর্ষণের সেটা না, যে কোনো অসামাজিক যে কোনো কাজে আমার সন্তান যদি সে কাজটা করে, আমি কখনো আমার সন্তানের পাশে দাঁড়াবো না। এটা আমি বলতেছি। এই জিনিসটা সন্তান যদি, একটা সন্তান ঘর থেকেই শিখে, সেই ছেলে কখনো এই ধরনের কাজ করার সাহস পাবে না। আমি দেখছি সমাজে কুকীর্তি যারা করে, তাদের প্রথম সাপোর্ট হচ্ছে তার মা। প্রথম সাপোর্ট দেয় তার মা, তার বাবাকে বলে না। আবার যখন অনেক সময় দেখা যায় বাবাও জানার পরে বাবাও সে সন্তানকে সাপোর্ট দেয়। সাপোর্ট দেওয়ার কারণে দিনে আমাদের সমাজে একটার পর একটা ঘটনা, খারাপ ঘটনা সমাজে বারবার বেড়েই যাচ্ছে। শুধু যে ধর্ষণ সেটা না, আপনি একটা ছেলেও কিন্তু নির্যাতিত হয়। আর শুধু যে শারীরিকভাবে ওই নির্যাতন সেটা না, মানসিক নির্যাতন হতে পারে। একটা ক্লাসে একটা বাচ্চাকে অনেক ধরনের নির্যাতন করে আর একটা বাচ্চা। তো একটা বাচ্চা মানে ছোটবেলা থেকে ঘর থেকে অনেক শিক্ষার প্রয়োজন, পারিবারিক শিক্ষাটা প্রচুর দরকার। এই জন্য বলবো যে মানে কি বলবো, কিছু বলার নাই, শুধু আমার অভিব্যক্তিটা এটাই বললাম। যারা এ ধরনের অপকর্ম করবে এবং তাদেরকে বাঁচানোর জন্য যারা সাহায্য করবে, তারা কিন্তু সমান অপরাধী আমার চোখে। আপনারা কি বলেন সেটা মতামত আমাকে জানাতে পারেন। আর এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। মনটা খারাপ, তো ভাবলাম একটু আপনাদের সাথে হয়তো কথাগুলো বলতে পারলে। আমি তো এমন কোনো বড় ব্যক্তি না যে মানে পত্রিকায় লিখবো, বা আমি একটা মানে লেখা লিখলাম ফেসবুকে দিলাম, সবাই পড়লো, কেউ পড়বে না। তবু আমি আমার মনের কথাগুলো একটু বলতে ইচ্ছা করলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন, ভালো লাগে, আরও মানে শেয়ার করতে পারেন, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। সবার কাছে একটা জিনিস, পরিবার থেকে যেন একটা ছেলে সন্তানকে শেখানো হয়, ছেলেকে মেয়ে কোনো প্রকার অনৈতিক কাজ যেন করার আগে সেই সন্তানটা জানে, বা তার হাজবেন্ড বা স্ত্রী যেন জানে যে আমি এই কাজটা করার পরে আমার পরিবার থেকে অন্ততপক্ষে আমি কোনো সাপোর্ট পাবো না। যখন একজন মানুষ নিজে থেকে, তার পরিবার থেকে এই শিক্ষাটা পাবে, সে সমাজে আমার বিশ্বাস সে কখনোই খারাপ কোনো কাজ করার আগে 10 বার ভাববে যে আমার এই কাজ করতে হলে এই কাজের পরিণাম আমাকেই ভোগ করতে হবে, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমাকে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তাহলে আমি আমার মানে দৃষ্টিভঙ্গিটা কি সেটা আমি হয়তো বুঝতে পারবো। আমার দৃষ্টিভঙ্গিটা আসলে পজিটিভ কিনা নেগেটিভ সেটা আমি বুঝতে পারবো। তো আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।